স্কেয়ার অ্যালার্টের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ স্কেয়ার অ্যালার্টে আপনাদের জন্য রয়েছে শুভদীপ চক্রবর্তীর কাহিনী অর্ধপিশাচিনী। শুনতে থাকুন আজকের গল্প। না, ছেড়ে দিন, ছেড়ে দিন। কারা কারা আপনারা? কারা আপনারা? চাঁদের আলোয় রকির হাতের বিশাল ভোজালিটা চকচক করে ওঠে। মধ্যম কণ্ঠে সে হেসে ওঠে। ছেড়ে তো দেবই রে, তোদের মা বেটাকে চিড়ে ফেলবো, আর তারপর এই পৃথিবী ছেড়ে তোরা চলে যাস। ভয়ার্ত নারী কণ্ঠের আর্তনাদে ছড়িয়ে পড়ে জনশূন্য প্রান্তরে। নেমে আসে অজস্র ধারালো অস্ত্রের কোপ। থেমে যায় ক্রন্দন রোল। সেন্টুর হোটেল থেকে এক পেট মদ মাংস খেয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল অজয় সরকার। রাত অনেক হয়েছে। হোটেল থেকে বাড়ি ফেরার এই রাস্তাটা জনমানব শূন্য। গ্রাম্য এলাকায় এমনিতেই বেশি রাত পর্যন্ত কেউ জাগে না। তাছাড়া এদিকে বাড়িঘর খুব একটা নেই বলে ল্যাম্পপোস্টের আলো জ্বালানোরও কোনো প্রয়োজন নেই। বাইক নিয়ে নিজের মনে একটা হিন্দি গানের সুর গুনগুন করতে করতে বাড়ির পথে চলেছে অজয়। বাকির মুখে নিষিদ্ধের ডোবার কাজটায় এসে কেমন যেন অস্বস্তি হলো অজয়। একসময় নিষিদ্ধের এই গ্রামে জমিদারি ছিল। সেই জমিদারি ছুটে গেছে বহুদিন আগে। এখন তাদের বংশধরেরা সব শহরে থাকে। বাড়ি ঘর ভেঙে এখন সব পুরো। বড় পুকুরটাও শুকিয়ে গাছপালা গজিয়ে অগভীর পচা ডোবায় পরিণত হয়েছে। বেশ কয়েকদিন ধরে এই জায়গাটা পেরোনোর সময় অজয়ের মনে হয় একটা অস্বস্তি তার শরীরের উপর ভর করছে। আচমকা তার মনে হয় যে বাইকের ওজনটা যেন বেড়ে যাচ্ছে, যেন কেউ বা কারা তার পেছনের সিটে বসে রয়েছে। এই নিয়ে বেশ কয়েকবার হয়েছে একই জিনিস, কিন্তু গাড়ি থামিয়ে পিছনে দেখার সাহস অজয়ের হয়নি। গাড়ির স্পিড বাড়ায় অজয়। শেষমেশ বাড়ি পৌঁছতে বেশ খানিকটা রাত হয়ে গেল। বিশাল বাড়ির ডান দিকের ঘরটার জানালা খোলা। সেখানে বসে এক মনে বই পড়ছে অজয়ের সদ্য বিয়ে করা স্ত্রী সুলেখা। সীতাগ্রাম খুব একটা বড় এলাকা নয়। এখানকার পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সরকার, যাকে সবাই বিশু সরকার বলেই চেনে। তারই একমাত্র পুত্র অজয় সরকার। অজয়ই বটে। বাপ ছেলে মিলে গ্রামে নাম কুড়িয়েছে প্রচুর। তবে সে নাম ঠিক সুনাম নয়। কৃষকদের ওপর অত্যাচার করা, জমি দখল করা, মোটা সুদে ঋণ দেওয়া এবং জোর করে সেই ঋণ আদায়ের জেরে গরিব মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করা, এরকম নানা দুষ্কর্মে বাবা ছেলে যুক্ত। এমনকি শোনা যায় লক্ষ্মীমন্ত স্ত্রীকেও বিশু অত্যাচার করে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ওই বিশাল প্রাসাদ সমান বাড়িতে আপাতত বিশু, অজয় ও কিছু চাকর বাকর থাকত। সপ্তাহখানেক আগে অজয় তার বন্ধুদের সঙ্গে কলকাতায় যায়। সেখানেই সুলেখার সঙ্গে তার আলাপ। বাপ মা মরা মেয়েটাকে অজয়ের খুব চোখে লাগে। রূপ সত্যি চোখে পড়ার মতোই। এই তো এক সপ্তাহ হলো সুলেখার সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়েছে অজয়ের। গোটা গ্রাম নিমন্ত্রিত ছিল পঞ্চায়েত প্রধানের ছেলের বিয়েতে। আয়োজনও কম ছিল না। শুধু কোথা থেকে যেন এক পাগলা এসে উৎপাত জুড়েছিল। যদিও তাকে প্রায় সবাই চেনে। পাশের গ্রামের কানু পাগলা এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল, সে এসেছে, সে এসেছে। এইবার তোরা মরবি, মরবি। রাগের চোটে তার গায়ে গরম জল ঢেলে দেয় বিশু। তখনই চিৎকার করতে করতে পালিয়ে যায়। যাই হোক, গেটের সামনেটায় বাইকটা রেখে একইভাবে গুনগুন করতে করতে ঘরে ঢোকে অজয়। নেশা খুব একটা যে চড়েছে তা নয়, শুধু চোখে যেন একটা আবছা ভাব। বাড়ির সবাই শুয়ে পড়েছে, একমাত্র জেগে রয়েছে সুলেখা। তার উদ্দেশ্যে বলে, আরে এখনো শোনি? বাহ, আমার স্ত্রী দেখছি
সত্যি আমাকে খুব ভালোবাসে। সামনে গল্পের বইটা নামিয়ে রেখে সুলেখা বলে, হাত পা ধুয়ে এসো, খাবার দিচ্ছি, খেয়ে নাও। যদিও খুব বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, তবু অজয়ের এই অভ্যেসটা যে সুলেখাকে যে বাকি জীবন বয়ে চলতে হবে সেটা সে মেনে নিয়ে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করছে। অজয় বাথরুমে হাত মুখ ধুতে যায়। হঠাৎ একটা চেনা পরিচিত সুগন্ধি চাঁপা ফুলের তেলের গন্ধ অজয়ের নেশার ঘোর কাটিয়ে দেয়। কল থেকে জল নিয়ে বারবার চোখে মুখে ঝাপটা দিতে থাকে সে। এরপর সামনে আয়নার দিকে তাকায়। হ্যাঁ, নেশার ঘোর অনেকটাই কেটেছে। নিজেকে আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে সে। চারিদিকে তাকায় সে, কই কেউ কোথাও নেই তো। তারপর ঘরে ঢুকে সুলেখাকে ভয় ভয় প্রশ্ন করে, আচ্ছা সুলেখা, তুমি কি বাজার থেকে নতুন তেল আনিয়েছো? মাথায় মাখার তেল? কই না তো। তাহলে বাথরুমে যে চাঁপা ফুলের তেলের গন্ধ পেলাম, আমাদের বাড়িতে তো আর কেউ ওটা ব্যবহার করে না। ও, ওটা তোমাদের বাড়িতে যদি কেউ নাই ব্যবহার করে থাকে, তাহলে আলমারির ভেতর থেকে আমি পেলাম কেমন করে? আমি কোনো তেল আনাইনি, তবে আজ সকালে যখন আলমারি পরিষ্কার করছিলাম তখন তার মধ্যেই এই তেলের বোতলটা পেয়েছি। গন্ধটা কিন্তু খুব সুন্দর। বোতলটা অজয়কে দেখায় সুলেখা। একটানে বোতলটা হাত থেকে কেড়ে নিয়ে ছুটে বেরিয়ে যায় অজয়। খানিক পর ফিরে এসে সুলেখাকে বলে, তোমাকে আমি এর থেকে ভালো তেল বাজার থেকে কিনে দেব, কেমন? এটা তুমি আর ব্যবহার করো না। কিছু বুঝতে পারে না সুলেখা, শুধু স্বামীর কথায় ঘাড় নেড়ে সম্মতি জানায়। বাইরে থেকে খেয়ে আসা সত্ত্বেও স্ত্রীর আবদার অজয় ফেরাতে পারেনি। সুলেখাকে খুব ভালোবাসে অজয়। দুজনে খাওয়া সেরে বিছানায় শুতে যায়। সেই রাতের মতো আর কোনো হুঁশ থাকে না অজয়ের। প্রধানের বাড়িতে লোকজনের আনাগোনা তো সবসময় হয়েই থাকে। পরদিন সকালে বিশুকে চা দিতে যায় সুলেখা। বিশু সরকার দীর্ঘদেহী, শক্তপোক্ত কাঠামোর লোক। সাদা ধবধবে ধুতি, সাদা পাঞ্জাবি, মোটা গোপ, চোখে চওড়া ফ্রেমের চশমা আর হাতে শালকাঠের উপর রূপোর কাজ করা ছড়ি। দেখেই মনে হয় কোনো সম্ভ্রান্ত জমিদার পরিবারের লোক, কিন্তু এই আদব কায়দা বিশু সরকারের প্রথম থেকেই রয়েছে। হেলানো আরামকেদারায় বসে খবরের কাগজ পড়ছিল বিশু। সুলেখা চা নিয়ে গেলে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায় সে। বলে, বৌমা, এই কদিন জমি জমার তদারকি করতে বেরিয়ে এই পায়ে খুব ব্যথা হয়েছে। একটু তেল গরম করে হাঁটুতে মালিশ করে দিও তো। আজ তো ঘরে অনেক কাজ আছে বাবা, সন্ধেবেলা না হয় দেব। কথাটা শুনে বিশুর চোখে যেন চমক খেলে যায়। সে ঠোঁটের কোণে একটা হাসি এনে বলে, ঠিক আছে, তাই দিও। অজয় আজ তার দলবল নিয়ে বেরিয়েছে পাড়ার কোনো এক গরিব চাষির কাছ থেকে ঋণের টাকা আদায় করতে। অজয়ের খুব বিশ্বস্ত দুই সঙ্গী আছে, রকি আর রানা। দুজনে যমজ ভাই। সঙ্গীর থেকে পোষা গুন্ডা বললে বেশি ভালো হয়। কত অপরাধ যে এরা দুজন মিলে করেছে তার কোনো হিসেব নেই। সন্ধেবেলা সুলেখা বাটিতে গরম সর্ষের তেল নিয়ে বিশুর ঘরে প্রবেশ করে। বৌমাকে আসতে দেখে আরামকেদারায় বসে পা টান টান করে দেয় বিশু। গ্রামগঞ্জের দিকে ইলেকট্রিসিটি থাকলেও তা যে সবসময় ব্যবহার করা সম্ভব তা নয়, কারণ কারেন্ট বেশিরভাগ সময় থাকে না বললেই চলে। তাই প্রত্যেক ঘরেই সন্ধে হলে একটা করে লণ্ঠন চাকর বাকরেরা রেখে দিয়ে যায়। সুলেখা ঘরে প্রবেশ করতেই কারেন্ট চলে গেল। বিশু বলল, অসুবিধা নেই বৌমা, লণ্ঠন তো রয়েছেই, এতে কোনো সমস্যা হবে না। বিশু সরকারের রেডিও শোনার শখ। কেদারার পাশে টেবিলের উপর একটা রেডিও যান্ত্রিক শব্দে বেজে চলেছে। পুরনো দিনের গান হচ্ছে তাতে। হাঁটু গেড়ে বসে সুলেখা তার শ্বশুরের পায়ে গরম তেল মালিশ করে দিতে থাকে। চোখ বন্ধ করে বিশু সেটা উপভোগ করতে লাগলো। এমন সময় হঠাৎ করে রেডিওর আওয়াজ যেন পরিবর্তন হয়ে যায়। পুরনো দিনের সুরেলা গানের পরিবর্তে যেন কেউ বা কারা মৃদু স্বরে চিৎকার করতে থাকে রেডিওর প্রান্ত থেকে। বিশু হাত বাড়িয়ে রেডিওটা ঠিক করার চেষ্টা করে। এমন সময় খেয়াল হয় লণ্ঠনটা যেন ধীরে ধীরে তার শক্তি হারাচ্ছে। বিরক্ত হয়ে ওঠে বিশু।
চাকরদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, শুধু লন্ঠনটাই দিয়ে যায় ঘরে, দেখে না আছে তাতে তেল আসে কি নেই। এই কে আছিস? তাড়াতাড়ি লন্ঠনে তেল ভরে দিয়ে যা। এদিকে হাতে রেডিও নিয়ে তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করার চেষ্টা করে চলেছে সে, কিন্তু কিছুতেই কাজ হয় না। সে মৃদু চিৎকার ক্রমাগত হয়েই চলেছে। প্রথমে খানিকটা বিরক্ত হয়, তারপর আস্তে আস্তে ভয় ঢুকতে শুরু করে বিশুর মনে। কারণ রেডিওটা কানের কাছে ধরে বিশু বুঝতে পেরেছে ও প্রান্তের কণ্ঠস্বর তার খুবই পরিচিত। একটা মেয়ে পাগলের মতো চিৎকার করছে, বাবা, বাবা তুমি কোথায়? আমার খুব ভয় করছে, ওরা ওরা আমাদের মেরে ফেলবে। সঙ্গে একটা বাচ্চা ছেলেরও কান্নার আওয়াজ। হাত থেকে পড়ে যায় রেডিওটা। ইতিমধ্যে তার খেয়াল হয় যে তার পায়ের কাছে বসে তার বৌমা তো পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। কিন্তু এই কি করে সম্ভব? একটা মানুষ তো একসাথে একটা পায়ে তেল মালিশ করতে পারে, তাহলে দুটো পায়ে মোট 4টে হাতের স্পর্শ একসঙ্গে কি করে? তার মধ্যে আবার একজোড়া হাত যেন কোনো বাচ্চা ছেলে। আচমকা রেডিওর মধ্যে হওয়া চিৎকার করে কান্নার শব্দ যেন নিজের পায়ের কাছ থেকে যেন ভেসে আসে বিশুর মনে। যেন এক মহিলা আর একটা বাচ্চা ছেলে বিশুর 2 পা আঁকড়ে ধরে আর্তনাদ করে চলেছে, বাঁচার প্রাণপণ চেষ্টা করছে। চেয়ার ছেড়ে উঠে পালানোর চেষ্টা করে বিশু, কিন্তু পারে না। তার শরীর যেন জড় পদার্থের মতো হয়ে গেছে, টেনে তুলতে পারছে না। চেঁচাতে গিয়ে বুঝতে পারে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আছে। আতঙ্কে ধীরে ধীরে যেন জ্ঞান হারাতে থাকে। হঠাৎই কারেন্ট চলে আসে, বিজলিবাতি জ্বলে ওঠে ঘরে। অজয় বাড়ি ফিরে তার বাবার ঘরে প্রবেশ করে। বাবার গায়ে হালকা ধাক্কা দেয়। ধরফর করে উঠে বসে বিশু, বলে, কিরে 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 তুই? ওরা কই? কারা বাবা? এখানে তো কেউ নেই। সুলেখা বলল যে সে নাকি তোমার পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। আরামে তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই সে আর তোমাকে ডেকে বিরক্ত করেনি, বেরিয়ে গেছে ঘর থেকে। এখন তো আমি এসে তোমাকে ডাকলাম। কেন, কিছু হয়েছে? কে এসেছিল? ও কিছু না, স্বপ্ন দেখছিলাম হয়তো। বাদ দে, যা রাত হলো অনেক, এবার খেতে হবে। সেই রাতে অজয় আর বাইরে বেরোয়নি। সারাদিন যা ধকল গেছে বাইরে, তাই তার একটু ঘুমের প্রয়োজন। খাওয়া দাওয়া করে ঘরে ঘুমোতে যায় সুলেখা আর অজয়। আকাশের চাঁদটা যেন ঝলমল করছে। খোলা জানালা দিয়ে তার জ্যোৎস্না ঢুকছে ঘরে। সেই আলোতে সুলেখাকে যেন মিষ্টি পরীর মতো লাগছে। কপালে চুমুখে বুকে জড়িয়ে ধরে তাকে। গল্প করতে করতে সুলেখা একসময় অজয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অজয়ের চোখ দুটো সারা দিনের ক্লান্তিতে জড়িয়ে আসে। রাত তখন অনেক। হঠাৎ একটা অস্বস্তিতে অজয়ের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সুলেখা তার বুকের উপর নেই। অজয়ের দিকে পিছন ফিরে ও ডান পাশে শুয়ে রয়েছে। চাঁদের আলোয় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। চারিদিকটা একবার দেখে নেয় অজয়। ঘরের মধ্যে যেন কারোর উপস্থিতি টের পেল। চোট্টর এলো নাকি? খানিকক্ষণ কান সজাগ করে শুয়ে রইল, কিন্তু তেমন কিছু শুনতে পেল না। তাই আবার ঘুমানোর জন্য পাশ ফিরে শুতে যাবে, এমন সময় ঘরের কোণার দিকটায় চোখ পড়ায় চমকে উঠল অজয়। ঘরের কোণের দিকে চাঁদের আলো পৌঁছতে না পারায় একটা জমাট বাঁধা অন্ধকার। সেখানে দুটো চোখ যেন জলজল করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অজয়ের দিকে। ভয় ভয় বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে আলো জ্বালিয়ে ঘরের কোণে মারে, কিন্তু কিছুই দেখতে পায় না। আলো নিভিয়ে শোয়ার চেষ্টা করে এবার। হয়তো ওসব মনের ভুল, কিন্তু কি যেন একটা তাকে স্বস্তি দিচ্ছে না। এমন সময় তার পাশে থাকা সুলেখা নড়ে চড়ে উঠে অজয়ের দিকে পাশ ফিরে শোয়। অজয় ভাবে আর আলো জ্বালানো ঠিক হবে না, যদি সুলেখার ঘুম ভেঙে যায়। এই ভেবে ফোনটা আবার বালিশের পাশে রেখে সুলেখাকে জড়িয়ে ধরে যেই না শুতে যাবে, ঠিক তখনই অজয়ের সারা শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। সুলেখার পেটটা এত বড় কেন? যেন মনে হচ্ছে সুলেখা প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা। এটা কি করে সম্ভব? এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে অজয়।
অবিশ্বাস তার মধ্যে এক আদিম ভয়ের সৃষ্টি করেছে। ধীরে ধীরে মুখ তুলে সুলেখার মুখের দিকে তাকায়। না, সুলেখা আর ঘুমিয়ে নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অজয়ের চোখের দিকে, কেমন যেন বিকৃতভাবে হাসছে। দুটো চোখে যেন আগুন ঝরছে, আবার গোটা ঘর চাপা ফুলের তেলের গন্ধে ভরে উঠেছে। আতঙ্কে ঘামতে শুরু করেছে অজয়। ছিটকে খাটের একপাশে সরে আসে অজয়। ফোনের আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু ফোনও কাজ করছে না তার। চাঁদের আবছা আলোতে সে দেখতে পায় সুলেখার শরীরে বিভৎস বিকৃতি ঘটেছে। হাতের নখ বেড়ে গেছে অনেকটা। হঠাৎ দু হাতের ধারালো নখ নিজের পেটের মাঝ বরাবর ঢুকিয়ে দেয় সুলেখা। পাশবিক কণ্ঠে চিৎকার করে ওঠে সে। অজয়, অজয়, আমার খুব কষ্ট হচ্ছে অজয়। দেখো কে কেমন করে চিড়ে ফেলছে আমার পেটটা। অজয়, আমার খুব কষ্ট হচ্ছে অজয়। বড় বড় চোখে এক দৃষ্টিতে দেখে চলেছে অজয়। চেরা পেটের ভেতর থেকে নাড়ি ভুড়িতে জড়ানো একটা ছোট্ট বাচ্চার শরীর বেরিয়ে আসছে। কালচে রক্তে ভেসে যাচ্ছে খাট। পচা দুর্গন্ধে অজয়ের দম আটকানোর উপক্রম। আর সহ্য করতে পারে না সে। নিজের সব শক্তি একত্রিত করে কোনো রকমে খাট থেকে নেমে দরজা খোলে অজয়। চমকে ওঠে সে। দরজার উল্টো দিকে দাঁড়িয়ে আছে সুলেখা, তার সুন্দরী সুশীলা স্ত্রী সুলেখা। ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে? এক পলকের জন্য মুখ ফিরিয়ে খাটের দিকে তাকিয়ে দেখে, কই, খাটে তো কেউ নেই। অজয়কে দেখে অস্থির হয়ে ওঠে সুলেখা। কাছে এসে আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিয়ে বলে, কি হয়েছে তোমার? অমন করছো কেন? আমি তো গেছিলাম বাবার কাছে, বিছানা করে ওষুধ জল দিয়ে এই তো ঘরে এলাম। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে অজয়। বলে, এই তো এলাম মানে? তুমি এর আগে ঘরে ঢোকোনি? কই না তো। খাওয়া দাওয়ার পর কাজকর্ম সারতে যে রোজই বেশ সময় লাগে, সেটা তো তুমি জানোই। অজয় হতবাক। সে যা দেখল সেটা কি? কে সে? কি করে সম্ভব? এতটা ভুল হবে তার? তাহলে কি সে ফিরে এসেছে? সুলেখা অজয়ের হাত ধরে বারান্দায় নিয়ে আসে। বলে, কি অবস্থা হয়েছে তোমার? এক ঘটি জল নিয়ে আসি, দাঁড়াও, একটু মুখে চোখে জল দাও। বারান্দার থামে হেলান দিয়ে চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে দাঁড়িয়ে থাকে অজয়। বারান্দার দেওয়ালে ছোট্ট একটা লণ্ঠন জ্বলছে। জল নিয়ে এসে ঘটিটা অজয়ের দিকে এগিয়ে দেয় সুলেখা। খানিকক্ষণ খোলা বারান্দায় দাঁড়িয়ে শরীরটা একটু ধাতস্থ হয়েছিল অজয়ের। সুলেখার হাত থেকে জলটা নিয়ে চোখে মুখে ছিটে দেয়। হঠাৎ একটা আঁশটে পচা গন্ধে গা গুলিয়ে ওঠে অজয়ের। ঘটি ছুঁড়ে ফেলে দেয় বারান্দায়। রাগে উঠে দাঁড়িয়ে সুলেখাকে কিছু একটা বলতে যাবে, এমন সময় দেওয়ালে ঝোলানো লণ্ঠনের নিচে থাকা ছোট আয়নাতে নিজের মুখ দেখতে পায় অজয়। টাটকা ঘন রক্তে তার মুখ যেন মাখামাখি। কোত্থেকে এক দমকা হাওয়া এসে নিভু নিভু লণ্ঠনটা একেবারে নিভিয়ে দিল। যেন গোটা বারান্দা জুড়ে ঝড় উঠেছে। রান্নাঘরে বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ, তার সঙ্গে শুরু হলো তীক্ষ্ণ নারী কণ্ঠে উন্মাদের মতো হাসি। প্রচণ্ড ভয় ছুটে বেরিয়ে খোলা উঠোনে পৌঁছয় অজয়, যেখানে পরিপূর্ণ চাঁদের আলো। দ্রুত নিঃশ্বাস নিতে থাকে সে। মুক্ত বাতাসে এতক্ষণ প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে। হঠাৎ কর্কশ কণ্ঠে একটা দাঁড় কাক ডেকে ওঠে। এই মাঝরাতে দাঁড় কাকের আওয়াজে চমকে উঠে মুখ তুলে তাকায় অজয়। দেখে ভরা পূর্ণিমার চাঁদনি রাতে তাদের বাড়ির ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে এক ভয়ঙ্কর পিশাচী আর একটা বাচ্চা ছেলে। সে ভয়ঙ্কর নারী মূর্তির ফুলে থাকা পেটের মাঝ বরাবর চেরা। বাচ্চা ছেলেটি চেরা পেটের ভেতর হাত ঢুকিয়ে বের করে আনছে অসংখ্য কিলবিল করতে থাকা পোকা। খানিকটা পিশাচির মুখে দিয়ে খানিকটা নিজের মুখে পুড়ে পরম তৃপ্তিতে চিবোতে শুরু করল। পিশাচিনী পরম স্নেহে বাচ্চাটার মাথায় হাত বোলাতে লাগলো। দুজনেরই মুখ থেকে ছিটকে আসছে ভয়ঙ্কর লালা রস। আবারও হাত ঢুকিয়ে এক মুঠো পোকা বের করে আনলো বাচ্চাটা। অজয়ের দিকে হাত বাড়িয়ে বলল, একই সঙ্গে লকলকে জিভ বার করে কর্ণবিদারী চিৎকারে হেসে উঠল পিশাচিনী। আর নিজের স্নায়ুর ক্ষমতা ধরে রাখতে পারে না অজয়। জ্ঞান হারিয়ে উঠোনে পড়ে যায় সে।
অজয়ের যখন জ্ঞান ফেরে তখন পরের দিন বিকেল। গা জ্বরে পুড়ে যাচ্ছে। ডাক্তারবাবু নাকি এসে দেখে গেছেন এবং কয়েকদিন বাড়িতে বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন। জ্ঞান ফিরলে চোখ খুলে অজয় দেখে সুলেখা কাঁদো কাঁদো মুখে তার কাছে বসে আছে। জ্ঞান ফিরতে দেখে অজয়কে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে সে। রাতের ঘটনা মনে পড়ায় সুলেখার স্পর্শে যেন অজয়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুলেখা বলে, গতকাল রাতে উঠোনে বেহুশ হয়ে পড়েছিলে, আমার সঙ্গেই তো শুলে, তারপর উঠোনে কি করতে গেছিলে? কোনো উত্তর না দিয়ে অজয় শুধু বলে, এক গ্লাস জল এনে দাও তো। সুলেখা চলে গেলে চাকরকে নিয়ে বাবাকে ডেকে পাঠায় অজয়। বাবা ঘরে ঢোকার পর রাতের ঘটনা খুব ভয়ে ভয়ে বর্ণনা করে। গম্ভীর মুখে সব শোনে বিশু। শেষে বলে, বুঝেছি, এর একটা বিহিত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের করতে হবে। তুই বিশ্রাম নে এখন। বলে ঘর থেকে বেরিয়ে যায় বিশু। ছেলের শারীরিক আর মানসিক পরিস্থিতির কথা ভেবে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আর তাকে বলেনি সে। কিন্তু সে বুঝতে পারে কিছু একটা অশুভ শক্তি তাদের বাড়িতে ঘোরাফেরা করছে। এরপর থেকে নানান ঘটনা তাদের বাড়িতে ঘটতে শুরু করে, যার কোনো কুল কিনারা নেই। রাতের পর রাত কখনো কারো আর্তচিৎকার, কখনো কোনো তীব্র গন্ধ বাবা ছেলেকে সারা রাত ঘুমোতে দেয় না। অজয়ের শরীর ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তার বাবারও প্রায় একই অবস্থা। কাজকর্মে তদারকির জন্য বাইরে বেরোনোর ক্ষমতা যেন বিশুর শরীরে প্রায় নেই। একদিন সকালবেলা স্নান করে ঠাকুর ঘরের উদ্দেশ্যে পা বাড়ায় বিশু। নিত্যদিনের কাজকর্ম করার আগে সকালে স্নান সেরে মন্দিরে প্রণাম করা তার দীর্ঘদিনের অভ্যাস। মন্দিরের সামনে যখন উপস্থিত হয় তখন পুরোহিত মশাই পুজো করছেন। বিশুকে দেখে ব্যস্ত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন তিনি। বিশু হাত জোর করে বলে, ঠাকুর মশাই, বাড়িতে কিছু একটা অঘটন ঘটে চলেছে। কি হচ্ছে বুঝতে পারছি না, একটু ভালো করে পুজো করে দিন তো ঠাকুর মশাই। কিছু দক্ষিণা দেয় ঠাকুর মশাইকে। মন্দির থেকে বেরিয়ে পা বাড়াতে যাবে এমন সময় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কানু পাগলাকে। পুড়ে যাওয়ার শরীরে দগদগে ঘা, মাছি বসছে তাতে। দেখেই মনে হয় আর বেশি দিন বাঁচবে না, কিন্তু সেখান থেকেও সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বিশুর দিকে। আচমকা হাসতে হাসতে বলে, এইবার তুই শেষ। অনেক অনেক পাপ করেছিস বিশু, অনেক পাপ করেছিস। আর বাঁচবি না। সে এসেছে, সে এসে গেছে। অন্য কোনো সময় বিশুর মতো লোককে কেউ এই ধরনের কথা বলবে আর বিশু তাকে ছেড়ে দেবে তা হয়তো হতো না। হয়তো প্রচণ্ড আক্রোশে একটা লাথি বসিয়ে দিত পেটে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে কানু পাগলার অমন হাসি বিশুর অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়ে গেল। সে কোনো রকমে দ্রুত পদে সেই স্থান ত্যাগ করল। কিছুদিন পর হঠাৎ খবর পাওয়া গেল অজয়ের দুই বিশ্বস্ত সঙ্গী রকি ও রানা, যাদের সঙ্গে অজয় জুয়া খেলে, মদ খায়, নানা দুষ্কর্ম করে বেড়ায়, তাদের দুজনকে দুটি আলাদা স্থানে বীভৎসভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত অজয় খবর পাওয়া মাত্রই বাইক নিয়ে বেরিয়ে পড়ে মৃতদেহগুলি দেখার জন্য। একজনের দেহ পাওয়া গেছে সেন্টুর হোটেলে। সেখানে নাকি রকি আর রানা অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া করেছে। ইদানিং আতঙ্কে অজয় তাদের সঙ্গে হোটেলে আসতো না। হোটেল তো দূরের কথা, রাতে বাড়ির বাইরে পর্যন্ত বেরোয়নি। হোটেলের মালিক সেন্টুদার সঙ্গে কথা বলে অজয় জানতে পারে গতকাল রাতে খাওয়া দাওয়ার পর সবাই চলে গেলেও রকি আর রানা থেকে গেছিল অনেক রাত পর্যন্ত। তারপর ঠিক কি হয়েছিল কেউ জানে না। সকালে দেখা যায় রকি পড়ে আছে হোটেলের বেঞ্চের উপর। সমস্ত টেবিলের উপর থাকা যত চামচ, কাঁটা চামচ, মদের ভাঙা বোতল ইত্যাদি ধারালো জিনিসগুলো রকির সারা শরীরে বিঁধে আছে। রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে সে। পুলিশ সন্দেহ করেছে যে কেউ প্রচণ্ড আক্রোশে রাতের অন্ধকারে খুন করেছে রকিকে। রকির মৃতদেহ উদ্ধারের কিছু পর উদ্ধার হয় রানার মৃতদেহ। সেটা আরো ভয়ঙ্কর। রানাকে পাওয়া যায় সেন্টুদার হোটেলের পিছনে, যেখানে হাই ভোল্টেজ তার গেছে। তার মাঝ বরাবর কেউ যেন রানাকে ছুঁড়ে ফেলেছে। প্রবল বিদ্যুতের ঝটকায় শরীরের নিচের অংশ গলে গিয়ে আলাদা হয়ে নিচে পড়ে আছে, আর কোমরের ওপরের অংশ তার আঁকড়ে জড়িয়ে আছে। শুধু মাথাটা নেই,
অনেক খোঁজাখুঁজি করেও পুলিশ পায়নি। বিদ্যুতে ঝলসে বাকি শরীরের অংশটা যেন ওরা কাবাবের মতো হয়ে আছে। কি বিভৎস দৃশ্য! নিচে পড়ে থাকা একটা জুতো ও মোবাইল ফোন, সেই থেকেই লাশের শনাক্তকরণ হয়। পুলিশ মৃতদেহ দুটো ময়না তদন্তের জন্য পাঠালো। এমন গ্রাম্য এলাকায় ওদের মতো দুজন গুন্ডাকে কে বা কারা যে এইভাবে মারল সেটা কারোর মাথাতেই আসছে না। ঘটনাটা পেরিয়ে গেছে প্রায় দিন দুয়েক হবে। আবার জ্বর আসে অজয়ের। এখন রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা বেরোতেও অজয়ের ভয় লাগে। সবসময় আতঙ্কে কুঁকড়ে থাকে সে। স্বামীর এমন শারীরিক অবস্থা সুলেখাকে অত্যন্ত চিন্তায় ফেলেছে। বিশু সরকার সেদিন সন্ধেবেলা তার ঋণ ও সুদের খাতায় হিসেব লিখছিল। অজয় ছিল নিজের ঘরে, সুলেখা হয়তো রান্নাঘরে। বিশুর ঘরের দরজা বন্ধ ছিল। এমন সময় দরজায় একটা জোর আঘাতের শব্দ। চমকে ওঠে বিশু। মনের ভুল ভেবে কাজে মন দেয় সে। আবার আঘাত হয়, একবার, দুবার, তিনবার। মনে হয় শক্ত কোনো বস্তু দিয়ে দরজায় ঘা দিচ্ছে কেউ। হঠাৎ বিশুর মনে পড়ে যায় এই আঘাত কিসের। লাফিয়ে উঠে দরজা খুলে ফেলে, কিন্তু কই, কেউ নেই তো বাইরে। উঠোনের আলোটা নেভাল, তাই বারান্দা থেকে উঠোন পুরোটাই অন্ধকার। পূর্ণিমা চলে গেছে অনেক দিন, তাই বাইরের পরিবেশটাও আলো আধারে। এমন সময় কোনো বাচ্চা ছেলের খিলখিলে হাসির শব্দ আসে উঠোনের কোণ থেকে। কম্পিত গলায় বলে ওঠে বিশু, হঠাৎ করে আবার সেই ধূপধাপ শব্দ, তবে এবার আর দরজায় নয়, মাটিতে। ফুটবল, ঠিক যেন কোনো বাচ্চা ছেলে ফুটবল খেলছে। দরজাতেও তখন কেউ যেন ফুটবল দিয়ে আঘাত করছিল। এমন আওয়াজ তো আগেও শুনেছে, কতবার শুনেছে, কতবার বিরক্ত হয়েছে, কতবার রাগ হয়েছে, মনে হয়েছে চিড়ে ফেলে দিতে। কিন্তু আজ তো ভয়ে তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ঘর থেকে লণ্ঠনটা বার করে চারিদিকে দেখতে থাকে, আর বারবার ডাকতে থাকে অজয়কে ও চাকরদের, কিন্তু কেউ সাড়া দেয় না। চারিদিক নিঃশব্দ। গোটা বারান্দা জুড়ে খিলখিলে হাসি আর ধূপধাপ আওয়াজ যেন বেড়েই চলেছে, কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। আচমকা একটা গোলাকার বস্তু অন্ধকার থেকে প্রচন্ড গতিতে এগিয়ে আসে বিশুর দিকে। হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে সে, কিন্তু সোজা তার বুকে এসে আঘাত করে সেটা। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, কে ঢুকেছিস ঘরে? রাত বিরেতে আর ফুটবল খেলার? কথাটা শেষ করতে আর পারল না। গোলাকার বস্তুটা হাতে নিয়ে সে বুঝতে পারলো সেটা ফুটবল নয়, কেমন যেন লোমশ বস্তুটা। লণ্ঠনের সামনে ধরতেই যা দেখলো তাতে তার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। একটা কাটা মাথা, যার মাথা তাকে খুব ভালো করে চেনে বিশু। এ তো রানা। হঠাৎ অর্ধেক পোড়া মুন্ডুটার চোখ দুটো খুলে যায়। বিশুর দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে আমাকে বাঁচান বাবু, বড্ড জ্বালা করছে, বড্ড জ্বালা করছে আমার, বড্ড কষ্ট। বিশু ভয় চিৎকার করে মুন্ডুটা ফেলে দেয়। লণ্ঠনটা নিয়ে কোনো রকমে দৌড়ে পালিয়ে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে শুনতে পায় বাইরে থেকে কোনো বাচ্চা ছেলে জোরে জোরে হাততালি দিচ্ছে আর বিভৎস গলায় হাসতে হাসতে বলছে, দাদু ভয় পেয়েছে, দাদু ভয় পেয়েছে। খাটে গুটিসুটি হয়ে বসে ঠাকুরের নাম নিতে থাকে বিশু। একসময় কখন যে শুয়ে পড়েছে নিজেই জানে না। রাতের ঘটনা এতটাই ভয় পাইয়ে দেয় বিশুকে যে সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। সকালে অসুস্থ ছেলের পাশে বসে বলে, শোন, আমাদের সঙ্গে যা ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয়। এ কোনো এক ভয়ঙ্কর প্রেতাত্মার প্রকোপ। সে হয়তো ফিরে এসেছে। ভয়ে অজয়ের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। বিশু বলে, শোন, আজ অমাবস্যার রাত। আমি এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেছি। আজ আমরা রাতের বেলায় রাস্তার বড় মাথার মোড়ের কালী মন্দিরে যজ্ঞ করব। তাহলে খুব শিগগিরই আমাদের সমস্ত দোষ কেটে যাবে। আজ রাতে আমাদের যেতে হবে। তান্ত্রিক বলেছে পরিবারের সকল সদস্যকেই উপস্থিত থাকতে হবে। সুলেখাকে কিন্তু কিছু বলবি না তুই এসব ব্যাপারে। শুধু বলবি যে আজ রাতে খুব ভালো যোগ রয়েছে, পুজো দিলে সংসারের মঙ্গল হবে। আমি গাড়ি বলে রেখেছি,
কোনো চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। আজ রাতেই হবে আমাদের এই অভিশাপ থেকে মুক্তি। বাবার মুখে এমন মন্তব্য শুনে যেন বুকে খানিকটা বল পেল অজয়। বাপ ছেলে দুজনেরই শরীর একদম ভেঙে গেছে। মুক্তির পথ যা হোক আছে তাহলে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর সুলেখাকে অজয় বলে, আরে কি গো, নতুন শাড়ি পরে তৈরি হয়ে নাও, আমরা পুজো দিতে যাব কালী মন্দিরে। শুনেই সুলেখা খুব খুশি হয়। অজয়ের জন্য নতুন পোশাক বার করে দেয়, নিজেও তৈরি হয়ে নেয়। ঠিক রাত 11:30টায় গাড়িতে করে রওনা হবে তারা। এখান থেকে যেতে আধ ঘন্টার বেশি সময় লাগা উচিত নয়, সময়ের মধ্যে পৌঁছতে হবে। এদিকে যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে। বহুদিন পর রাতে বাইরে পা রাখল অজয়। তার কাজ ছমছম করছে। বিশু তাকে অভয় দিয়ে বলল, কোনো চিন্তা নেই, চল, আজ সব মুক্ত। এমন সময় দূর থেকে এক উন্মাদ হাসি শোনা গেল, কানু পাগলার হাসি। বলছে, আজ সব শেষ, আজই শেষ। আজ আজ সবাই মুক্তি, সবাই, আজ সব পাপীদের মুক্তি। অজয় আর বিশু একবার চোখাচোখি করে, তারপর গাড়িতে করে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রাত বাড়ছে ধীরে ধীরে, অন্ধকার আরো জমাট হয়েছে। একে পথে তেমন ঘরবাড়ি লোকবসতি নেই, তার উপর অমাবস্যা। অন্ধকার ভেদ করে গাড়ি চলছে দুরন্ত গতিতে। খানিক দূর যাওয়ার পর একসময় নিষিদ্ধের সেই পুরনো ডোবা এসে পড়ে। আবার অজয়ের শরীর ভারী হয়ে ওঠে। ড্রাইভারকে তাড়াতাড়ি সেই স্থানে পেরোনোর নির্দেশ দেয়। বেশ খানিকক্ষণ যাওয়ার পর বিশুর খেয়াল হয় গাড়ি চলছে অনেকক্ষণ। হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে, এ কি, প্রায় 1 ঘন্টার উপর গাড়ি চলছে, এখনো গন্তব্যস্থল এলো না কেন? ড্রাইভারকে প্রশ্নটা করতে সেও খানিকটা অবাক হয়ে বলল, সেটা তো আমিও ভাবছি, এই রাস্তা তো সোজাই, এতক্ষণে তো মুছে যাবার কথা। বাইরের দৃশ্যপট যেন চেনা মনে হতে লাগলো সবার। একই রাস্তা মনে হচ্ছে। হঠাৎ ডান দিকের দৃশ্য দেখে সবাই যেন হতভম্ব হয়ে গেল। এই মুহূর্তে গাড়ি পার করছে সরকার বাড়ি, যে বাড়ি ছেড়ে তারা বেরিয়েছিল 1 ঘন্টা আগে। এখন আবার সেই বাড়ি তারা বেরোচ্ছে। তার মানে এতক্ষণ ধরে একই রাস্তায় ঘুরে চলেছে তারা। আবার খানিকক্ষণ পর ডান দিকে নিষিদ্ধের ডোবা। এবার একটা বিকট শব্দ করে গাড়িটা দাঁড়িয়ে যায়। সুলেখা উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, কি হলো বাবা, আর কত দূর? চিন্তা করো না, ও ঠিক পৌঁছে যাবো। দেখি গাড়িতে হয়তো কিছু সমস্যা হয়েছে। এই তাড়াতাড়ি দেখো তো কি হয়েছে, সময় মতো পৌঁছতে হবে আমাদের, নইলে কিন্তু পুজোর দেরি হয়ে যাবে। ড্রাইভার গাড়ি থেকে নেমে বনেট খুলে চেক করে, তারপর বলে, বাবু, মনে হচ্ছে বড় রকমই কোনো সমস্যা হয়েছে। আমার পক্ষে ঠিক করা সম্ভব হবে না, এত রাতে সব গ্যারেজও বন্ধ। শুনে যেন আকাশ ভেঙে পড়ে সবার মাথায়। তাহলে কি করে পৌঁছব? বুকে সাহস নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে 3 জন। বিশু বলে, কোনো চিন্তা নেই, এখান থেকে সোজা পথ, ও আমি চিনি। ও বেটা চেনে না, তাই একই জায়গায় ঘুরিয়েছে। হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। ঠাকুরের স্থানে যাচ্ছি, কোনো চিন্তা নেই, চলো। 3 জনের হাতে বড় টর্চ নিয়ে বেরিয়েছিল। টর্চ জেলে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে 3 জনে। শুরুর দিকে অর্থাৎ সামনে হাঁটছে বিশু, আর পেছনে অজয়ের হাত ধরে হাঁটছে সুলেখা। অজয় এবং সুলেখা নানা কথা ধীর গতিতে আলোচনা করতে করতে হাঁটছে, আর সামনে গভীর চিন্তায় মগ্ন বিশু সরকার হাঁটছে আপন গতিতে। বিশু সরকারের হাতটা হঠাৎ ধরে অজয়। রোগা হাতটা জড়িয়ে সে মনে মনে ভাবে, ছেলেটা আমার সত্যি খুব অসুস্থ হয়ে গেছে। শরীরের কি অবস্থা, এত দূর হয়তো হাঁটতে পারবে না, তাই হাত ধরেছে। সে এক দৃষ্টিতে টর্চ ফেলে নিচের দিকে তাকিয়ে আপন গতিতে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে বলে, ধর বাবা, ভালো করে ধর, চিন্তা করিস না, পৌঁছে যাবো, আর তো মাত্র একটুখানি। ওদিকে অজয় হঠাৎ খেয়াল করে যে সে
অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, কিন্তু সুলেখা কোনো উত্তর দিচ্ছে না। এমন সময় কিছু একটা মনে হওয়াতে অজয় এবং বিশু সরকার দুজনেই থমকে দাঁড়ায়, চারিদিকে একবার তাকায়। বিগত 15 মিনিট ধরে তারা হেঁটে চলেছে, কিন্তু 1 মিটারও এগোয়নি তারা। নিষিদ্ধের ডোবার উল্টো দিকেই দাঁড়িয়ে আছে দুজনে। হঠাৎ করেই সেই চাপা ফুলের তেলের গন্ধ ভরিয়ে দেয় পরিবেশ। অজয়ের সমস্ত শরীর যেন আস্তে আস্তে শীতল হয়ে ওঠে। বিশু সরকারের এতক্ষণে খেয়াল হলো যে অজয় তার থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে। তাহলে সে কার হাত ধরে দাঁড়িয়ে? হঠাৎ করে তার কানে আসে ঠিক তার পাশ থেকে একটা বাচ্চা ছেলের মিহি খিলখিল হাসির শব্দ। ডান দিকে টর্চ মারতেই ভয়ে আর্তনাদ করে পেছনে সরে আসে সে। বিশু সরকার ধরে আছে একটা হাত, যার শরীরটা একটা 5 বছরের বাচ্চার। তার সারা শরীরে অজস্র ছোট বড় ক্ষত। হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করে সে। মণিবিহীন চোখের কোটর থেকে জলের পরিবর্তে বেরিয়ে আসছে কালচে ঘন রক্ত। শিরদাঁড়া দিয়ে যেন হিমশীতল স্রোত খেলে যায় তার। ভয় অজয়ের দিকে তাকায় সে। অজয় ভয় সুলেখাকে কাছে টেনে নিয়ে বলে, ভয় পেও না সুলেখা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বিশু অজয়ের দিকে টর্চ মেরে যা দেখে তাতে আবারও যেন তার চেতনা লোপ পায়। অজয় এতক্ষণ খেয়াল করেনি সে যাকে সুলেখা বলে জড়িয়ে ধরেছে তার কোমরের থেকে নিচের অংশ নেই, শাড়ি পরা এক অর্ধেক নারী শরীর। ভয়ে অজয়কে টেনে হিচড়ে নিজের সামনে সরিয়ে নেয় বিশু। অজয় অবাক হয়ে তাকায় বাবার দিকে। বাবার দৃষ্টি অনুসরণ করে সেও তাকায় সামনের দিকে। যা দেখে তাতে তার শরীর জ্ঞান শূন্য হয়ে যাওয়ার উপক্রম। সামনে দাঁড়িয়ে আছে কল্পনা। হ্যাঁ, সেই কল্পনা যাকে আজ থেকে 6 বছর আগে বিয়ে করেছিল অজয়। এই গ্রামেটি গরিব চাষি কানুর একমাত্র মেয়ে কল্পনা, অত্যন্ত রূপসী। ঋণের দায় জর্জরিত হয়ে পড়ে কানু। শেষমেশ নিজের একমাত্র ছেলের সঙ্গে কানুর অতি সুন্দরী মেয়ে কল্পনার বিয়ে দেওয়ার প্রস্তাব রাখে বিশু সরকার। আর কোনো উপায় ছিল না কানুর কাছে, তাই বিয়ে দিতে রাজি হয়ে যায় সে। গোপনে মন্দিরে বিয়ে হয় দুজনের। অত্যন্ত ভালো সৎ সুশীলা স্ত্রী ছিল কল্পনা। কোনোদিন স্বামী এবং শ্বশুরের উপর কথা বলেনি। রূপের জন্য বিয়ে করলেও গরিব চাষার মেয়েকে অজয় কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি। সুদখোর বিশু ও ছেলের গরিব শ্বশুর বাড়ি থেকে মোটা পণ না পাওয়ায় তাচ্ছিল্য করতে থাকে কানুর মেয়ে কল্পনাকে। শুরু হয় নানান রকমের অত্যাচার। ছোট্ট একটা ফুটফুটে ছেলে জন্ম দিয়েছিল সে। সেই পুত্র সন্তানও যেন চক্ষুশূল হয়ে ওঠে তার স্বামী এবং তার শ্বশুরের কাছে। রাত বিরেতে মদ খেয়ে পাশবিক অত্যাচার চালাতো তার উপর। কোনোদিনও কোনো প্রতিবাদ করেনি কল্পনা। একবার বাজার থেকে চাপা ফুলের তেল কিনে গরিব কানু উপহার দিয়েছিল তার মেয়েকে। সেই নিয়েও কম অপমান শুনতে হয়নি তাকে। বাবার দেওয়া উপহারটা আলমারির ভেতর লুকিয়ে রাখত সে। সময় সময় সেটা ব্যবহার করলে তার মিষ্টি গন্ধেও যেন তার শ্বশুরমশাইয়ের আপত্তি শুরু হলো। সেটাও সে ভয় আর কোনোদিনও ব্যবহার করেনি। যখন ছেলে রিজুর বছর 5 বয়স, আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কল্পনা। এ বোঝা কি করে মাথা থেকে নামানো যায়, শেষমেশ তার পরিকল্পনা শুরু করে বাপ ছেলেতে মিলে। তারপর একদিন ভরা পূর্ণিমার রাতে মন্দিরে পুজো দেওয়ার নাম করে রাত্রিবেলায় গাড়ি করে সপরিবারে রওনা দিয়েছিল। নিষিদ্ধের ডোবার সামনেটায় পরিকল্পনা মাফিক অপেক্ষা করছিল রকি, রানা ও তাদের দলবল। তারপর গাড়ি খারাপ হয়ে যাওয়ার বাহানায় গাড়ি থেকে নেমে পড়ে গাড়ির ড্রাইভার অজয় আর বিশু। দূরে অপেক্ষারত একটা গাড়িতে চেপে তারা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। রকি রানারা দলবল নিয়ে হানা দেয় গাড়িতে বসে থাকা অন্তঃসত্ত্বা কল্পনা ও তার একমাত্র সন্তান রিজুর ওপর। দুজনের ওপরেই চলে পাশবিক অত্যাচার। মদ খেয়ে সেই কাচের বোতল ফাটিয়ে অসংখ্য কাঁচ বিধিয়ে দেয় ছোট্ট রিজুর সারা শরীরে। যন্ত্রণায় চিৎকার করতে থাকে সে। পাগলের মতো ছেলের প্রাণ ভিক্ষা চাইতে থাকে কল্পনা। বুক ফাটা আর্তনাদ করে স্বামী অজয়কে ডাকতে থাকে। রকি রানারা ব্যঙ্গ করে হাসতে শুরু করে। শেষে তারা বলে, যাদের ডাকছিস তারাই তো পাঠিয়েছে আমাদের। তারাই তো আমাদের পাঠিয়েছে তোদের মা ছেলেকে খতম করতে। স্বামী শ্বশুরের অত্যাচার কল্পনা অনেক সহ্য করেছে, কিন্তু অজয় যে তার স্ত্রীর আর সন্তানের খুন করাতে পারে এটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। প্রাণ ভিক্ষা চেয়েও কোনো লাভ হয়নি সেই রাতে। অন্তঃসত্ত্বা কল্পনাকে বিশাল ভোজালি দিয়ে এলো পাথারি কুপিয়ে শরীর দ্বিখণ্ডিত করে নিষিদ্ধের ডোবায় ছুঁড়ে ফেলে দেয় তারা। রাতের অন্ধকারে এই অমানবিক হত্যাকাণ্ড আর সন্তান হারা মায়ের বুক ফাটা আর্তনাদের সাক্ষী ছিল একমাত্র এই রাত।
এই নির্জন এলাকায় আর কেউ তার খোঁজ পর্যন্ত পায়নি। পাড়ায় এটাই রটে যে কানুর মেয়ে নাকি চরিত্রহীনা, কোনো এক শহরের ছেলের সাথে নাকি সন্তান নিয়ে পালিয়ে গেছে সে। কানু এই খবর মেনে নিতে পারে না, সে উন্মাদ হয়ে যায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ঘটনার কয়েকদিন পর সন্ধ্যাবেলায় ডোবার পাশ দিয়ে আপন মনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল কানু পাগলা। নিষিদ্ধের ডোবায় তখন অজস্র কাকের দল নেমেছে। পচা দুর্গন্ধে চারিদিকের বাতাস ভারী হয়ে আছে। ডোবার পাশটা এসে দাঁড়ায় কানু। দূরে দেখতে পায় অর্ধেক পচে যাওয়া দলা পাকানো মাংসপিণ্ড বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। তার পাশেই ঝোপে জড়িয়ে আছে একটা শাড়ি। মানসিক ভারসাম্য হারালেও নিজের মেয়ের শাড়ি দেখে কানু পাগলার মনে ঝড় ওঠে। এক ছুটে পচা ডোবায় নেমে পড়ে সে। কাঁদতে কাঁদতে পচা মাংসপিণ্ডটাকে বুকে জড়িয়ে ধরে সে। পাশের ছোট্ট কঙ্কালটার পায়ের ছোট্ট জুতোটা দেখে চিনতে ভুল হয় না যে ওটা কার মৃতদেহ। বুক চাপড়াতে থাকে সে। পচা মাংস ছিঁড়ে খাওয়ার জন্য কাকের দল এগিয়ে এলে প্রবল আক্রোশে তেড়ে যায় তাদের দিকে। চিৎকার করে বলতে থাকে, আমার মেয়ের কাছে একদম আসবি না, একদম আসবি না। দেখ দেখ আমার মেয়েকে কি সুন্দর লাগছে না? দেখ দেখ, লাল বেনারসি, এক মাথা চুলের স্মৃতিতে লাল সিঁদুর, আর ওই আমার নাতি দেখ দেখ শুয়ে আছে। জানিস ও বড্ড দুষ্টু, বড্ড দুষ্টু। সারাক্ষণ সারাক্ষণ শুধু খেলতো। কি শান্ত হয়ে, কি শান্ত হয়ে ঘুমাচ্ছে। দেখ 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 না দেখ। বলতে বলতে মাটিতে বসে পড়ে কানু। কুপিয়ে কেঁদে ওঠে, প্রচন্ড আক্রোশে হুঙ্কার ছাড়ে। এমন সময় চারিদিকের গাছপালায় যেন প্রবল ঝড় শুরু হয়। এক অত্যন্ত মিহি কিন্তু তীক্ষ্ণ গলায় কানুর কানের কাছে কেউ বলে যায়, ছাড়বো না বাবা, আমি আবার ফিরে আসবো। ওদের আমি কিছুতেই ছাড়বো না, ওদের আমি ছাড়বো না। এক বাপের বুক ফাটা আর্তনাদে সেদিন ভর সন্ধ্যেবেলায় ইহজগতে নামিয়ে এনেছিল কল্পনার এক ভয়ঙ্কর পিশাচী রূপকে। আজ নির্জন রাতে পুরনো বাপের স্মৃতিচারণ হলো বাপ ছেলে। হঠাৎ কোত্থেকে যেন ফ্যাঁসে গলায় ভেসে এলো ঘুম পাড়ানি গান। চমকে উঠে ডোবার পাশের শিমুল গাছটার গোড়ায় টর্চ মারে অজয়, আর সঙ্গে সঙ্গে ভয় বাবার হাত জড়িয়ে ধরে সে দেখে কল্পনার অর্ধেক শরীর শিমুল গাছের গোড়ায় হেলান দিয়ে শুয়ে আছে। কোলে ধরে আছে একটা সদ্যজাত বাচ্চা, যার নাড়ি তখনও কল্পনার শরীরে কাটা অংশের সঙ্গে যুক্ত। অর্ধেক নগ্ন শরীরে ছোট্ট সন্তানকে স্তনপান করাচ্ছে কল্পনা। ছোট্ট বাচ্চাটার ঠোঁটের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে লালচে তরল। হঠাৎ চোখের সামনে খিলখিল করে হেসে কল্পনা বলে ওঠে, অজয় দেখো, আমাদের মেয়ে হয়েছে। ও তোমার তো আবার আমাকে ঠিক পছন্দ নয়, তাই না? অজয় বিশুকে চমকে দিয়ে সুলেখার কণ্ঠে কল্পনা বলে ওঠে, কি হলো বাবা, এত দেরি হচ্ছে কেন? অজয়, আমরা কখন পৌঁছাবো? কল্পনা, তুমি সুলেখা? পাশবিক কণ্ঠে চিৎকার করে সে বলতে থাকে, হ্যাঁ আমি সুলেখা। কেন রে, আমার পেটের সন্তান, আমার একমাত্র ছেলে তোদের কি ক্ষতি করেছিল? এত ভয়ানক ভাবে মারলি ওদের। তোর ওই চেলা দুটোকে একই রকম ভাবে মেরেছি, কিন্তু তোদের কি করে ছাড়ি? আমার বাপটাও পাগল হয়ে গেছে। আমার ছোট্ট ছেলেটাকে বিধিয়ে বিধিয়ে তড়পিয়ে মেরেছিস তোরা। দেখি তোরা কত দূর পালাতে পারিস। পালা পালা। ভয় বিশু অজয়ের হাত ধরে ছুটতে শুরু করে। গভীর অন্ধকারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কোনো রকমে টর্চের আলোয় জঙ্গল খাল বিল পেরিয়ে ছুটতে থাকে। তারা যত ছুটছে তত যেন পেছন দিক থেকে তীক্ষ্ণ সুরে চিৎকার করা হাসির রোল এগিয়ে আসছে তাদের দিকে। হঠাৎ করে প্রচন্ড ঝমঝম শব্দ আসতে থাকে পেছন দিক থেকে। ছুটতে ছুটতে অজয় পেছনে টর্চের আলো ফেলে দেখে কোমর থেকে কেটে যাওয়া অর্ধেক কল্পনার শরীর, দু হাত ভর্তি চুড়ি আর
এক মাথা খোলা চুল নিয়ে দুই হাতের উপর ভর করে যেন কোনো বিশাল আকৃতির ভয়ঙ্কর দুই হাতি মাকড়সার মতো তাদের দিকে এগিয়ে আসছে। দুহাত ভর্তি চুরির ঝমঝম শব্দে যেন সমস্ত প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। সে কি বিভৎস রূপ তার! বিশাল বড় জীব যেন মুখ থেকে বেরিয়ে আসছে। হঠাৎ একটা গাছের শিকড়ে পা আটকে মাটিতে মুখ থুবড়ে পড়ে দুজনে। অজয় কোনো রকমের সামনে উঠে দাঁড়ায়। বিশুকে ফেলেই টর্চ নিয়ে নিজে ছুটতে শুরু করে। পেছন থেকে বিশু চিৎকার করে ওঠে, যাস না, যাস না বাবা, যাস না, আমাকে আমাকে নিয়ে যা, আমাকে আমাকে নিয়ে যা। তারপরেই এক প্রচন্ড আর্তনাদ। ভয়ে একবার পেছনে টর্চ ফেলে সে। দেখে বিশু সরকারের দুই পা ধরে আছে দ্বিখণ্ডিত কল্পনার দুই হাত। প্রচন্ড বেগে বিশুর পেট বরাবর ধারালো নখের শাড়ি ঢুকিয়ে দেয় কল্পনা। এক ঝটকায় দুই অংশে ছিঁড়ে দেয় বিশুকে। বিশু সরকার চিৎকার করছে, শরীর থেকে ফিনকে দিয়ে বেরোচ্ছে রক্ত, আর সেই রক্তের মাঝেই ছোট্ট রিজু খেলা করছে। বিশুর মাথাটা ধরে এক টানে শরীর থেকে ছিঁড়ে নেয় রিজু। তারপর যেন সেটাকে নিয়ে ফুটবলের মতো খেলতে শুরু করে। এ বিশুই ছোট্ট রিজুর ফুটবল খেলার জন্য তার ছড়ি দিয়ে প্রচন্ড মেরেছিল। কাঁদতে কাঁদতে বাবার কাছে ছুটে গেছিল। সেই ঘটনাটা মনে পড়ে গেল অজয়ের। তার পেছনে তাকানোর ক্ষমতা তার আর নেই। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সোজা ছুটে চলেছে সে। এমন সময় হঠাৎ তার কাঁধের উপরে চেপে বসে রিজু। ভয়ে আতঙ্কে তাকে হাত দিয়ে সরানোর চেষ্টা করে অজয়, কিন্তু পারে না। তার পা যেন ভেঙে আসছে, তার শরীর যেন চলছে না। ক্লান্ত শরীর একসময় এলিয়ে পড়ে নরম ঘাসের মাটিতে। হাত থেকে টর্চটা পড়ে যায়। টর্চের আলো সোজাসুজি পড়ছে সামনে। সেখান থেকে সে দেখতে পায় চুরির ঝমঝম শব্দ করে লম্বা লকলকে জিভ বার করে চিৎকার করতে করতে মাকড়সার মতো এগিয়ে আসছে জীবন্ত বিভীষিকা কল্পনা। আজকের গল্প এইখানেই শেষ। আবার দেখা হচ্ছে আগামী পর্বে আরও নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্প শুনুন।